সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময়ে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলাপ করি। আজকেও তার ব্যতিক্রম নয়, তবে তার আগে দিনের শিরোনামগুলো জানিয়ে রাখি, এরপরে অতিথির সঙ্গে পরিচিত হব, আলোচনায় যাব। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, আসামি গ্রেপ্তারের তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। এটা নিয়ে আজকে অনেক আলোচনা এবং সরকার দল থেকে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হাত পা বেঁধে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে, ফাঁদে পা দেবে না বিএনপি, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে কিনা সেটি জানা নেই, এটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি আরও কিছু মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে এবং যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রেই বরঞ্চ আমেরিকায় ভ্রমণকারীদেরই জন্য ট্রাভেল অ্যালার্ট থাকা উচিত। এই নানা ধরনের মন্তব্য তিনি আজকে করেছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈষম্য কমিয়ে আনাকে নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, এনটিভির খবর। এবং আরও কিছু খবর আছে দিনের। ৯৮ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলা তদন্ত প্রতিবেদনের তারিখ। পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও আজকে ব্যতিক্রম নয়, বাড়ছে সব ধরনের মশলার দামও। এছাড়া আরও দিনের কিছু খবর আছে, সেগুলো প্রসঙ্গক্রমে আসবে। যেমন ওয়াসার চেয়ারম্যানের বদল হয়েছে, চেয়ারম্যান পদে তিনি অভিযোগ করেছিলেন ওয়াসার এমডির বিরুদ্ধে। তার এই অভিযোগ দায়েরের মুখেই তার পদ বদল হয়ে গেল, নতুন চেয়ারম্যান এসেছেন ওয়াসাতে। এবং আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটি প্রতিবাদ মানববন্ধনে একজন শিক্ষক বলেছেন যে নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব রেখেছেন তিনি। এটা নিয়েও বেশ আলোচনা হয়েছে। অন্যান্য প্রসঙ্গগুলো আছে। প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের আলোচনায় অংশ নেওয়ার জন্য 3 দিনের সফরে এখন দোহা আছেন। এসবই দিনের প্রধান খবর। আলাপ করব স্টুডিওতে আসা দুজন অতিথির সঙ্গে। শুরুতে একটু পরিচিত হয়ে নিই তাদের সঙ্গে, সবাই চেনেন আপনি তাদের। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নেত্রী, সাবেক সাংসদ ও হুইপ, স্বাগত আপনাকে। রয়েছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, স্বাগত আপনাকেও। জি, আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনার কাছ থেকেই শুরু করতে চাই, কারণ আজকে আওয়ামী লীগ অনেক ক্ষোভ প্রকাশ করেছে এবং এবার আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। একজন নেতা রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন বলা হচ্ছে। সেখানে এই জন্য বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আপনারা মানে এটা তো রাজনৈতিক বক্তব্য এবং সেখানে হত্যার বিষয়টি এসেছে, কবরস্থানে পাঠানো হবে ইত্যাদি এইভাবে বলেছেন। এটাকে মানে প্রতিক্রিয়াটা মানে এটা কিভাবে আপনারা এটাকে ডিল করতে চাচ্ছেন? এটা আইনগত ব্যাপার, মামলা হয়েছে ইতিমধ্যে, কিন্তু রাজনীতিতে তো এই ধরনের কথাবার্তা হয়, সেটা কি স্বাভাবিক প্রক্রিয়া নাকি এটা একটা সিরিয়াস কিছু হিসাবে আপনারা দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক মিস্টার রুমিন ফারহান, এনটিভির যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক, নির্বাচনের বৎসর এই সময় এই ধরনের বক্তব্য দেওয়া। এবং আমরা বরাবর বলে আসছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনী ভোটটা নষ্ট করার জন্য এই দলটি অনেক প্রক্রিয়া চালাচ্ছে। দেখুন, আমরা তো 15 আগস্টের শিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবারে হারিয়েছি। 21শে আগস্ট আজকের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত বেঁচে আছেন। তারপরও 19 বার মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করার জন্য বহু জায়গায় অ্যাটেম্প নেওয়া হয়েছে। লক্ষ্য রাখবেন, যখন অগস্ট মাস আসে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। মানে প্রধানমন্ত্রীও বলে থাকেন যে আমার এই মাসটা খুব কঠিন মাস, কখন কোথায় কীভাবে আক্রমণ হয়। আপনি লক্ষ্য দেখেছেন 32 নম্বরেও পাশেও কিন্তু আক্রমণ হয়েছে। ইদানিং বিএনপি যখনই কোনো সভা করে, সমাবেশ করে, তখন একটা কথা বলেন যে আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই, আন্দোলন করতে চাই। আমার পাশে বসা আছে ব্যারিস্টার রুমিন ফারহান, উনি বোধহয় গতকাল বা পরশুদিন লালমনিরহাটে বক্তব্য দিয়েছেন। উনি বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ লোক। রাজশাহীতে হয়তো তা হয়েছিল, সে আবেগটা রাখতে পারেনি, মনের কথা বেরিয়ে এসছে। জননেত্রী শেখ হাসিনাকে কোথায় পাঠাবে।
খুব দুর্ভাগ্যজনক। এটা কোনো রাজনীতি বক্তব্য হতে পারে না, গণতান্ত্রিক রীতিনীতিতে এটা পড়ে না। কিন্তু এই দলটি, যে দলটি হত্যাক্য ষড়যন্ত্রের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় থেকে দল গঠন করেছিল, নির্বাচন করেছিল, স্বাধীনতার পরাজিত শক্তি যারা পাকিস্তান লন্ডনে চলে গেছে তাদেরকে এনে পার্লামেন্টে বসিয়েছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করেছিল, ৭৯ পার্লামেন্টে সেটা পাশও করেছিল। এটা বললাম কেন, আমরা বরাবরই বলে আসছি যে এই দলটির সাথে রক্তের দাগ আছে। জি, আপনি পরিষ্কার করেছেন, একদমই পরিষ্কার করেছেন সূচনা মানে প্রসঙ্গটি। ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনীতিতে তো অনেক ধরনের বিরোধ আছে এবং বাকযুদ্ধ আছে, কিন্তু এ ধরনের মন্তব্য তো নিশ্চয়ই মানে পলিটিক্যাল যে রিলেশনস সেটাকে তো একদমই মানে খারাপ দিকে নিয়ে যায়। আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ জহির ভাই। দেখুন, মাঠের বক্তৃতা বলে একটা কথা আছে, যেটাকে আমরা মেঠো বক্তৃতা বলি। সেই বক্তৃতা দেওয়ার সময় মানুষ অনেক রকম কথা বলে, সেগুলো কিছুই তারা মিন করে না। ধরুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথায় কথায় বলে বিএনপি হাঁটু ভাঙা পার্টি, কোমর ভাঙা পার্টি, তারপরে তথ্যমন্ত্রী বলে বিএনপি হামাগুড়ি দিয়ে চলা শুরু করবে। তো এগুলো কি আসলে মিন করে বলা কথা, বা এগুলোর কথার কি আসলে কোনো সাবস্ট্যান্স আছে, কোনো অর্থ দাঁড়ায়? এগুলো তো আসলে কোনো অর্থ নাই। মাঠে দাঁড়ায়, লোক জমা হয়, সেখানে তারা অনেক কথা বলে। ফর এক্সাম্পল, খেলা হবে শুরু করলো আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, এই খেলা হবে, চলছে তো দীর্ঘদিন। এখন উনি বক্তৃতা দাঁড়ালেই খেলা হবে বলে, তো উনি কি মিন করে? উনি কি আসলেই কিছু মিন করে? না, সামনে যেই অডিয়েন্স আছে তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদের সঙ্গে কমিউনিকেট করার এক ধরনের, যেটা মানে যার বুদ্ধিতে যা কুলায় সেইভাবে সে কমিউনিকেট করার চেষ্টা করে। কেউ খেলা হবে বলে কমিউনিকেট করে, কেউ হাঁটু ভাঙা কোমর ভাঙা বলে কমিউনিকেট করে, কেউ হামাগুড়ি দেয়া বলে কমিউনিকেট করে, কেউ বলে কবরে পাঠাবো। আমাদের তো মনে আছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় যেই ভাষায় আওয়ামী লীগ প্রচারণা চালিয়েছে, কারণ ওটা তো একদলীয়, আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল সেই নির্বাচন, এবং মানে অসংখ্য ক্যান্ডিডেট সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, মানে জয়লাভ করে নিয়ে আসা হয়েছে। সেখানে আমরা দেখেছি AK-47 ব্যবহার করব আমরা নির্বাচনে জেতার জন্য। সেখানে বলা হয়েছে ভোট না দিলে ওই জায়গার কবরস্থানে আমরা কবর দিতে দেব না। তো এই কথাগুলো তো রাজনীতির মাঠে আছে। এই ধরনের কথা রাজনীতির মেঠো বক্তৃতা আমরা বলি, যেটা আসলে বাত কি বাত, কথার কথা, মেঠো বক্তৃতা, সেই কথায় অনেক কথাই আসতে পারে। কিন্তু আওয়ামী লীগের হাতে তো আলহামদুলিল্লাহ গত 15 বছর ধরে সমস্ত কিছু আছে, ইনক্লুডিং জুডিশিয়ারি। এবং আজকে দেখলাম জুডিশিয়ারি অতি উৎসাহী এই ব্যাপারে। তারা রুল জারি করেছে, জিজ্ঞেস করেছে এসপিকে ডেকে যে মামলা হয়েছে কিনা বা ভদ্রলোক গ্রেফতার হয়েছেন কিনা। তো আওয়ামী লীগ যদি মনে করে তাহলে কালকে তাকে ফাঁসিও দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ সব পারে, এবং আওয়ামী লীগের হাতে প্রশাসন আছে, আওয়ামী লীগের হাতে বিচার বিভাগ আছে, আওয়ামী লীগের হাতে অন্যান্য যেই সংস্থাগুলো আছে সবই আওয়ামী লীগের হাতে, প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সব আওয়ামী লীগের হাতে, এবং মানে নেইকেডলি তারা দলীয়করণ করা এক একটা প্রতিষ্ঠান। সুতরাং আওয়ামী লীগ চাইলে যে কোনো কিছু করতে পারে। সেটার জন্য রাস্তাঘাট বন্ধ করে মিছিল করা, বড় বড় স্লোগান দেওয়া, এটা নিয়ে আলোচনা করা, এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। একজন লোক, একজন রাজনীতিবিদ, তিনি মাঠের বক্তৃতায় দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, সেটা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এটা খুব আশ্চর্য হবার মতো কিছু না। আমি ভাইয়ের কথার কিছু জবাব দিতে চাই। উনি 15ই আগস্ট এবং 21শে আগস্টের কথা নিয়ে আসছেন। এই কথা তারা সব সময় আনেন, দরকার অদরকার, প্রয়োজন অপ্রয়োজন, বা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, যে কোনোভাবেই আনেন। 15ই আগস্ট নিয়ে আমি বহুবার একটা কথা বলেছি, 15ই আগস্ট ঘটিয়েছে তাদের দলের নেতাকর্মীরা, 15ই আগস্টের বেনিফিশিয়ারি তাদের দলের নেতাকর্মীরা। এমনকি মোশতাকের ক্যাবিনেটে গিয়ে যে 19 জন মন্ত্রী শপথ নিয়েছে, তারা প্রত্যেকে তার আগের ক্যাবিনেটে ছিল, অর্থাৎ মানে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে প্রত্যেকে ছিল। সেই সময় যারা শপথ পাঠের আয়োজন করেছে, তিনি মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল। সেনাবাহিনীর প্রধান যিনি ছিল শফিউল্লাহ, একটা কাজও করে নাই, তাকে নিয়ে তারা এমপি বানাইছে। বিমান বাহিনীর প্রধান ছিল একে খন্দকারকে নিয়ে পরিকল্পনা মন্ত্রী। সুতরাং তারা 15ই আগস্ট যারা ঘটিয়েছে এবং যারা প্রেক্ষাপট তৈরি করেছে, বিশেষ করে জাসদের কথা এখানে বলতেই হয়, সেই জাসদ তো এখন আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আওয়ামী লীগের মহাজোটের সঙ্গী। সুতরাং 15ই আগস্ট নিয়ে কোনো কথা বলা আওয়ামী লীগের মুখে মানায় না। আর 21শে আগস্টের সাথে তারা কি করে বিএনপিকে যুক্ত করে, যদি ক্ষমতায় থাকলেই সকল কিছুর দায়ভার নিতে হয়, মানে এটাই যদি যুক্তি হয় যে আমি ক্ষমতায় আছি সো পুরো দায়টা আমার, তাহলে পিলখানা হত্যা থেকে শুরু করে হলি আর্টিজান পর্যন্ত
যতগুলো ঘটনা হয়েছে তার সবগুলো ঘটনার দায় আওয়ামী লীগকে নিতে হবে। সুষ্ঠু শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে চাই এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমরা শুধু মুখে বলেছি সুষ্ঠু শান্তিপূর্ণ হবে তা না, আমরা করে দেখিয়েছি। আমাদের 17 জন কর্মীকে পুলিশ এই গত 4-5 মাসে গুলি করে মেরেছে, গুলি করে, স্রেফ ঠান্ডা মাথায় গুলি করে। দুদিন আগে খুলনাতে কি হয়েছে আপনারা দেখেছেন, এবং তার একটা ছোট ভিডিও ক্লিপ বার হয়েছে, সেখানে আমরা দেখেছি 3-4 জন লোক বা আমাদের দলের কর্মী তারা একটা জায়গায় আশ্রয় নিয়েছিল, তারা কোনো রকম কিছু করে নাই, জাস্ট আশ্রয় নিয়ে কোনোভাবে বাঁচার চেষ্টা, সেখানে ঢুকে পুলিশ তাদেরকে বেধড়ক পিটিয়েছে। সুতরাং আমাদের নেতা কর্মীদেরকে উস্কানি দেয়া, আমাদের নেতা কর্মীদেরকে নানানভাবে প্ররোচিত করা, আমাদের নেতা কর্মীদেরকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার সব চেষ্টা আওয়ামী লীগ করছে। গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এইবার আর কোনো শান্তি সমাবেশ না, এইবার হবে প্রতিরোধ। আপনি নিশ্চয়ই নিউজটা দেখেছেন, এইবার হবে প্রতিরোধ। এই যে শব্দটা, এটা দিয়ে উনি এক ধরনের আমন্ত্রণ জানাচ্ছেন মল্লযুদ্ধের, এক ধরনের ইনভিটেশন, সেটা যে আসো আমরা যুদ্ধ করে সহিংসতা করে আমরা সেটা মানে ঠিক করব, কে থাকবে। সূচনা শুনলাম আপনার কাছে জনাব রিয়াজুল কবির কাউসার। এই যে প্রসঙ্গগুলো আসছে এটা পলিটিক্যাল ডিবেটের দিকে যাচ্ছে, আমরা ওই প্রসঙ্গ তো মোটামুটি সেটেল, আপনারা এটা নিয়ে পারস্পরিক ক্ষোভ জানাচ্ছেন এবং মামলাও হয়েছে, এটা আইনগত প্রক্রিয়ায় যেটা যা হবার হবে। কিন্তু এই যে পলিটিক্যাল যখন ডিবেটগুলো করা হয়, আপনি যে কথাগুলো বললেন উনি আনসার করলেন যে ক্ষমতায় থেকেই যদি সব কিছু দায় দায়িত্ব নিতে হয় তাহলে তো আপনাদের সময়েও এই দীর্ঘ সময়ে বেশ কিছু অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই সবগুলো দায় দায়িত্ব কি সরকার? আমি বলি 98 বারের মতন প্রতিবেদন পিছিয়েছে সাগররুনি হত্যাকাণ্ডের, কি জবাব দেবে তারা? জি, বাংলাদেশে একটা মামলায় এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের যে কোনো ঘটনা, দুর্ঘটনা, এমন একটা বিষয় আছে যে সরকার ব্যবস্থা নেয়নি, আইন শৃঙ্খলা আমলে নেয়নি, বিচার বিভাগের আওতায় আসেনি, এসেছে। ব্যারিস্টার রুমিন ফারহান সাফাই গাইতে গিয়ে 2টা জিনিস বলে ফেলেছেন, যেটা বারে বারে বলার চেষ্টা করেন, ইতিহাস বিকৃতির চেষ্টা করেন। খুনি মুস্তাককেও আওয়ামী লীগের রাখতে চান, বানাতে চান। সেটা আওয়ামী লীগের, হ্যাঁ অবশ্যই, কাউকে হত্যা করতে গেলে তো তার কাছে যেতে হয়, সেটা দেখেছি। এই যে একটা অস্পষ্ট কথা বলেন যে বঙ্গবন্ধু হত্যার পরে কারা মন্ত্রিসভায় গিয়েছিলেন, আমি যদি বলি তারা কেন গিয়েছিলেন, তখন তো জনগণ ক্ষমতার উৎস ছিল না, বন্ধুগণ নল ছিল ক্ষমতার উৎস। এটা সায়েম সাহেব তো বলে গিয়েছেন, তৎকালীন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি, সাইন ইট। আমি শুধু এটুকুই বলবো যে জাতীয় 4 নেতা একই তো অফার ছিল, তোমরা আমাদের সাথে আসো, কথা রাখেনি। বিশ্বে নজিরবিহীন ঘটনা, জেলখানায় তাদেরকে হত্যা করা হলো। বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধুর সাথে বিচ্ছি করে নাই বাংলাদেশে। এখন তারা যদি বলতে চান যে ওই সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, এটা পরিহাস করা হয়। দুর্ভাগ্যজনক এই ডিবেটে যাওয়া, তাই না? না, এটার জন্য যে এই হত্যাকাণ্ডটাকে কিন্তু ওনারা সাফাই গাইতে চান না। পলিটিক্যালি যখন ওয়েন দে আর ব্লেমড, তখন তারা আত্মপক্ষ সমর্থনের জন্য বলে যে এটা বেনিফিশিয়ারি তো ওই যারা ছিল তারা তো আওয়ামী লীগ সরকারের সঙ্গেই ছিল। আচ্ছা, আমি এটা বলতে চাই, বঙ্গবন্ধুর যারা হত্যাকারী, আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি তারা মুক্তিযুদ্ধ শেষ দিকে বাংলাদেশে এসেছিল যুদ্ধ করতে, এবং তারা যারা করেছিল তাদেরকে জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রাইম পোস্টিং দেয় নাই। ওই প্রসঙ্গটা কিন্তু খুব জোরালোভাবে আসে ব্যারিস্টার রুমিন ফারহানা, যে বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের পরে 15 আগস্টের বেনিফিশিয়ারি তো বিএনপি, এবং বিএনপি জিয়াউর রহমান বিএনপি অনেক পরে, এবং হ্যাঁ, এবং তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ পুনর্বাসন করেছে, সেগুলো করেছে, আলোচনা তো এটা কিন্তু এসেছে, তাই না? অর্থাৎ তার মানে কি, ওদেরকে লোভ দেখানো হয়েছে, তোমরা করো, প্রোভাইড করব। কারণ পুতুল কিছু নাচে সুতার টানে, এই সুতাটাকে, কুশীলবটাকে, এটাও কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে বের করবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কমিশন করে, অবশ্যই করা উচিত। জি। কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু ওই যে ফরেন রিলেশনসের ক্ষেত্রে ইউএস একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে,
সরকার কিছু উদ্যোগ নিয়েছে প্রোটোকল প্রসঙ্গে এবং বলছে প্রাইম মিনিস্টার কিছু ইন্টারভিউতে কিছু কথা বলেছেন এবং আমেরিকা থেকে কিছু পারচেস করবেন না বলে জানিয়েছেন। স্যাংশন আসছে বলে এক ধরনের স্পেকুলেশন আসছিল, সেগুলো নিয়ে কিন্তু একটা কি বলবো যে রাজনীতিতে একটা কি বলবো ধূম্রজাল তৈরি হয়েছে। অনেকে ভাবে যে বিএনপি এসব খবরে খুব উচ্ছ্বসিত হয়, খুব আনন্দিত হয় যে হ্যাঁ স্যাংশন আসছে, ওয়েলকাম করতে চায় অনেকে বলে। আবার যখন অফিসিয়ালি জিজ্ঞাসা করলে আপনারা হ্যাঁ এটাও অনেক সময় যে দেশের বিরুদ্ধে কোনো স্যাংশন আসুক এটা আমরা চাই না, দেশের ক্ষতি ঘটেছে না। আসলে বিএনপি যেই দাবিটা করে সেটা রিয়েলাইজ করার জন্য এই বিষয়গুলো কি তাদের কোনোভাবে তাদের জন্য সহায়ক? আপনি কি মনে করেন? আমি স্যাংশন প্রসঙ্গে আসার আগে 3টা ছোট উদাহরণ দিই। আমার ভাই বলছিলেন সাগর রুনির একমাত্র হত্যা, যেই হত্যার কোনো বিচার হয় না। আমি 3টা উদাহরণ দিই। একরামুল হত্যাকাণ্ডের যেই ঘটনা, সেটার বিচার তো দূরে থাকুক, একরামুলের বউ এখনো মামলাই করতে পারেনি, 1। 2 হলো তনু হত্যাকাণ্ডের কোনো সুরাহা আমরা জানি না, নোবডি কিল তনু। 3 নম্বর হলো ত্বকী হত্যাকাণ্ড, আরেকটা ভয়ানক হত্যাকাণ্ড যেটার কোনো সুরাহা হয় না, যেটার সাথে আওয়ামী লীগের অতি প্রভাবশালী নেতা এবং তার পরিবার জড়িত বলে একেবারে মানে খোলামেলাভাবে ত্বকীর পরিবার থেকে দাবি করা হয়। সুতরাং বাংলাদেশে আমি জাস্ট 3টা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। সুতরাং সব হত্যাকাণ্ডের বিচার হয় তারা, যেই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কেউ না কেউ জড়িত, প্রভাবশালী কেউ না কেউ জড়িত, মানে ভিকটিম কোনো প্রভাবশালী কেউ হয়। আমি একটু শেষ করে আপনার সময় আমি কথা বলি নাই। অতি প্রভাবশালী কেউ হয় অর্থের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, শুধু সেই হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা হতে দেখি, এর বাইরে হয় না। আপনি স্যাংশনের কথা বলছিলেন, না একটু উত্তরটা দিয়ে নেই, উনি বোধহয় ডিফার করতে করুক, চাচ্ছেন। উনি ওনার মতো নোট রাখুক। স্যাংশনের কথা বলছিলেন, আমি ব্যক্তিগতভাবে রুমিন ফারহান, আমি আমার দলের কথা বলছি না, আমি এটা নিয়ে আমার একটা স্ট্যান্ড আছে। সব স্যাংশন দেশের জন্য ক্ষতিকর না, কিছু স্যাংশন দেশের মানুষের জন্য ভালো বয়ে নিয়ে আসে এবং আমি সেই স্যাংশনের পক্ষে। কেন? বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে, যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বিবিসি সাক্ষাৎকার নিয়েছিল, সেখানে কিছু পরিসংখ্যান দিয়েছে। 2018 সালে 477 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, গড়ে হিসাব করে দেখেন একদিনে 1.5 জন করে পড়ে। 2019 সালে 388 জন, আর 2020 সালে 188 জন, এবং 2021 পরে যখন স্যাংশন আসলো এখন পর্যন্ত এই 2-2.5 বছরে মাত্র 15 জন। না কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, এটা কি আপনারা এস্টাবলিশ করতে পেরেছেন? এটা তো সরকার, এটার কাউন্টার কোনো স্ট্যাটিস্টিক্স তো দেয় নাই। না সরকার তো বলছে যে 76-এর কথা বলছো, তো গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে সরকার একটা টু শব্দ করার কোনো স্কোপ নাই সরকারের, সরকার কিচ্ছু বলে নাই। সরকার শুধু বলছে আমি জানি না, আই ডোন্ট নো, দ্যাট ইজ হোয়াট আওয়ার প্রাইম মিনিস্টার সেড। তো এখন এই স্যাংশন তো দেশের মানুষের উপকারে লেগেছে। যদি আমি পরিসংখ্যানের কথা ভুলেও যাই, 477 না, 377, 277, সেটা থেকে যখন সংখ্যা 15-তে নামে, আমার দেশের মানুষ তো বাঁচে। 1, 2 হলো বিচার বহির্ভূত হত্যা ভয়ঙ্কর জিনিস, আপনি বিচার বহির্ভূতভাবে একজনকেও হত্যা করতে পারেন না। এটার সঙ্গে প্রায় আমরা আমেরিকার হত্যাকাণ্ডের তুলনা করি। আমেরিকায় কিন্তু একজন সিভিলিয়ান আরেকজন সিভিলিয়ানকে মারছে, সেটা এক জিনিস, সেটা বিচার হয়। আর এইখানে কিন্তু একটা রাষ্ট্রীয় বাহিনী আপনাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা রাষ্ট্রের মর্মমূলে কাঠামোতে গিয়ে আঘাত করে, আর আরেকটা ব্যক্তি টু ব্যক্তি, সেটা ভিন্ন, সেটার বিচার হয়, বিচার হবে। ফ্রয়েডের ঘটনার কথা আনতে চাচ্ছেন, সেটা অলরেডি তার 22 বছরের সাজা হয়ে গেছে, 2 বছরের মধ্যে এটার বিচার হয়ে 22 বছরের সাজা হয়েও গেছে। সুতরাং আমরা আমাদের দেশে এই যে গুম, বিচার বহির্ভূত হত্যা, এই ঘটনাগুলো, এবং একই সঙ্গে এবার বলা হচ্ছে যারা নির্বাচন নিয়ে কারচুপি করতে চায়, এই নতুন যে কালবেলা রিপোর্ট এসছে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা বিরোধী দলকে দমন করে এসছে, তাদের উপরে স্যাংশন আসতে পারে। এখন কেউ বলছে এই রিপোর্টটা সরকারের করা, সরকার বিরোধী দলকে এক ধরনের আশা দিয়ে মানে আন্দোলন থেকে দূরে রাখতে চায়, এবং পরে যখন দেখবে স্যাংশন আসে না, তখন বিরোধী দলের নেতাকর্মীরা একরকম মানসিকভাবে তারা ভেঙে পড়বে, এইরকম একটা সাইকোলজিক্যাল গেমের জন্য এই রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট কেন করা হয়েছে আই ডু নট নো, তবে এই রিপোর্টের ব্যাপারে সরকার শুধু একটা জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা জায়গায় আপত্তি জানানো হয়েছে, চীনের লবিস্ট হিসাবে পররাষ্ট্রমন্ত্রী কাজ করেছে, এই বিষয়টি অস্বীকার করা হয়েছে। এর বাইরে স্যাংশন দেওয়া না দেওয়া নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো রকম কোনো বক্তব্য আমরা পাই নাই। না, they don't see any possibility of imposing not sanctions. necessarily, they just said যে বলে কয়ে স্যাংশন আসে না। তবে এটাও তো স্যাংশন দেওয়ার মতো কোনো কারণও খুঁজে পাচ্ছে না। কারণও খুঁজে পাচ্ছে না, এবং বলে কয়ে স্যাংশন আসে না। কারণ খুঁজে পাচ্ছে না, এটা তো বলতে হবে, না হলে তাদের রাজনীতি টেকে না। না হলে 2 দিন আগে নাইজেরিয়াতে যেই নির্বাচন নিয়ে স্যাংশন দেওয়া হলো, সেটা কাদের উপরে স্যাংশন আসলো?
যারা স্যাংশন নির্বাচনে তো কোনো সলিউশন নেই। রাশিয়া তো আমেরিকার বিরুদ্ধে 500 জনের বিরুদ্ধে স্যাংশন স্যাংশন রাষ্ট্রপতি দিয়েছে, কিন্তু ও স্যাংশন ওদের সলিউশন sanction না দিয়েছে। সত্য, তবে আমেরিকার মতন দেশ থেকে যখন তৃতীয় বিশ্বের বাংলাদেশের উপরে স্যাংশন আসে তখন কিন্তু সেটা কাজ করে, এবং কাজ করে যে সেটার প্রমাণ কিন্তু 2021 সালের 10ই ডিসেম্বর যে স্যাংশন এসছে তারপরে সরকারের যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটা তার একটা উদাহরণ। ও ইন ইউর ভিউ এটা রিমার্কেবল এটা ছিল। কাজ করে। একটু শুনি। আরেকটা আমি একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি। মাঠের বক্তৃতা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, দুটো উদাহরণ দেই। প্রধানমন্ত্রীর কথা আপনার নিশ্চয়ই খেয়াল আছে, তিনি বলেছিল খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে। এটা কি হত্যার হুমকি ছিল? ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট? অ্যান্ড ইফ সো, তাহলে তো সেটা সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ না। এটা যদি হত্যার হুমকি হয়, কবরস্থানে তাকে মানে প্রধানমন্ত্রীকে কবরস্থানে নিয়ে যাব কি জানি একটা মানে এই ধরনের পাঠানো কথা হবে। পাঠানো হবে, তাহলে তো টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া হত্যার হুমকি একই। ইউনূসকে 2 বার চুবায়ে তুলতে হবে, হত্যার হুমকি। 80 বছর বয়সের ডক্টর ইউনূসকে যদি আপনি চুবান, সেই বেচারার কি অবস্থা দাঁড়াবে? সুতরাং কথা যখন বিরোধী দলের মুখ থেকে আসে, ওটাকে ইস্যু বানাতে চায় সরকার, এই কারণেই যাতে এই কারেন্ট ইস্যু যেটা কিন্তু আপনি মনে করেন যে এগুলো আসলে রিয়েলি মিন করা হয় না? একদম না, বাত কি বাত, আপনি একদম কথার কথা। এবং এগুলো পলিটিক্সে এই ধরনের উইট থাকবে। এটা প্রধানমন্ত্রী টুস করে ফেলা যদি উইট হয়, তা তাদের তরফ থেকে দাবি কিন্তু করা থ্রেট হচ্ছে, করা মানে লাইফ থ্রেটনিং ইয়ে তো কমেন্ট তো অ্যাকসেপ্টেবল না। তাহলে প্রধানমন্ত্রীটাও অ্যাকসেপ্টেবল না। জি জি জনাব কাউসার। দেখুন, অনেকগুলি কথা হয়েছে। 80-র দশকে আমাদের একটা সামাজিক সমস্যা ছিল, অ্যাসিড মারা। যত্রতত্র ছেলেরা অ্যাসিড মারত। তখন অল্প সময় আইন করা হয়েছিল যে অ্যাসিড যে মারবে তাকে মৃত্যুদণ্ড। আমি জানি না অ্যাসিড আইনে কারো মৃত্যুদণ্ড হয়েছিল কিনা, কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাসিড মারাটা বন্ধ হয়ে গেছিল। এই র্যাব বলেন, বিএনপি যখন 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমাদের দেশে যে জঙ্গি উত্থান হয়েছিল, আজকে কি আমরা বলতে পারি না? আমরা বলবো না সমলে নির্মূল হয়ে গেছে, কিন্তু এটাকে সীমিত রাখা যাচ্ছে। তারপরও আমরা দেখছি প্রায় মাসেই কোনো না কোনো জেলায় এটা পাওয়া যাচ্ছে। এটা একটা রাষ্ট্রের জন্য থ্রেট না? এই র্যাব নিয়ে এত আলোচনা, প্রশিক্ষণ দিয়েছে কে? ওই দেশ, যে দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারের উপর তো নিষেধাজ্ঞা না, কিছু লোকের উপর দেওয়া হয়েছে। এখন ওনারা স্পেসিফিকলি বলতে চাচ্ছেন এইসব ব্যাপারে স্যাংশন আসলে ভালো হয়। এই যে স্যাংশন বলতেছে কিছু কিছু ক্ষেত্রে ভালো, যে পরিসংখ্যান দিলেন। আজকে যদি সেই অবস্থাটা হতো, জঙ্গি উত্থানটা হতো, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের রপ্তানি সেক্টর, এটা কি এই অবস্থায় থাকতো? দেখুন, আমরা যখন 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সারা দেশটা আনস্টেবল অবস্থা ছিল, প্রতিনিয়ত হরতাল ছিল, আন্দোলন ছিল। গত 14 বছরে কোনো হরতাল হয়েছে? এমন কোনো ইস্যু দাঁড় করতে পেরেছেন যে হরতাল ডাকলে হরতাল হবে? মানুষকে এখন এটার পক্ষে না, মানুষরা এখন উন্নয়নের পক্ষে, প্রবৃত্তির পক্ষে, সমৃদ্ধির পক্ষে, দেশ এগোবে সেটার পক্ষে। এবং সরকার এগুলি করছে বলে কিন্তু বিরোধী দল আন্দোলন করতে পারছে না। ঘোষণা দিচ্ছেন একটার পর একটা আন্দোলন করবেন। আমি যদি এবার বলি যে স্পষ্টত ওনারা বলছেন যে আমরা নির্বাচনে যাব না। আমি জানি না একটা গণতান্ত্রিক দেশের রীতিনীতিতে সাংবিধানিক ধারায় একটা নিবন্ধিত রাজনীতিক বলতে পারে কিনা যে আমরা নির্বাচনে যাব না, আবার নির্বাচন করতেও দেব না। দেখুন, এবারে যে নির্বাচন কমিশন 51 বছর পরে হলেও কিন্তু সংবিধানের 118 ধারা মতে সংসদে আইন পাশ হয়েছে এবং সেই ধারা মতে নির্বাচন কমিশন হয়েছে। সেই নির্বাচন কমিশনকে ওনারা মানেন না, রাষ্ট্রপতির সংগ্রামে যেতে চান না, বলছে নির্বাচন করতে দেবেন না। তাহলে কি আমরা বলবো না দলটি প্রতিষ্ঠা হওয়ার সময় যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল সে কোনো পথে যাচ্ছেন? আপনি যদি 2-4-5টা চ্যানেল দেখেন, একটা ফেয়ার ট্রান্সপারেন্ট নির্বাচনের জন্য তো আপনারাও আন্দোলন করেছেন এবং সেই দাবিটা আদায় করে নিয়েছিলেন। হ্যাঁ, ওই সময় যেই ডিস্ট্রাস্ট ছিল নির্বাচন ব্যবস্থার উপরে বা ওই সরকারের উপরে, একই রকম অনাস্থা যদি আরেকটা দলের থাকে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা তো রুলিং পার্টির একটা দায়িত্বের মধ্যে পড়ে নাকি? দেখুন, এই যে বিএনপি যে একটা নৈতিক শক্তি,
টু অ্যাট্রাক্ট দ্য পিপল, এটা তো তারা হারিয়ে ফেলেছে। বোল্ড রাজনীতি আর গণবিরোধী রাজনীতি করলে তো মানুষ সামনে পাবেন না। বাট দে আর নট ইন পাওয়ার ফর আমরা তো 21 বছর পাওয়ারে ছিলাম না। কিন্তু আপনারা আন্দোলন করে কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থা কিন্তু আপনারা কায়েম করতে পেরেছিলেন। আওয়ামী লীগ স্বাধীনতার আগে বলেন পরে বলেন, স্বাধীনতার আগে জাতির পিতা দীর্ঘদিন দেশে আন্দোলন করেছেন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সব করেছেন, সফল হয়েছেন। একটাই কারণ ছিল, জনগণ ওনার পাশে ছিল, ওনাকে বিশ্বাস করতেন। তারপর দেখেন 75-এর 15 হত্যাকাণ্ডের পরে দেশের যে অবস্থা হলো, সবার সাংবিধানিক সরকার আসলো, সামরিক সরকার আসলো, আমরা রাস্তায় নামলাম এবং আমরা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করে বাধ্য হয়েছিলাম সেই সরকার হটাতে। এখন যদি দেখুন 91 পরে কিন্তু গণতান্ত্রিক রীতিনীতিতে নির্বাচন হচ্ছে, যেভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হোক, এই উপমহাদেশে স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন ছোটখাটো সমস্যা থাকতেই পারে, এটা হয়ও, কেন 2 ঈদের পরে একটা বড় উৎসব কিন্তু আমাদের নির্বাচন। আমরা ইদানিং এই নির্বাচন বা নির্বাচন কমিশনকে নিজেদের ব্যর্থতা ডাকার জন্য ওদেরকে বিতর্কিত করি। সো ইউ ডোন্ট সি এনি, মানে কোনো প্রবলেম দেখছেন না আপনারা? না, আমরা বলি কি, এখন ওনারা যদি নির্বাচন না আসেন, সরকারের দায়িত্বটা কি দাঁড়ায়? সরকার গ্যারান্টি দেবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তারপর ওনারা নির্বাচন করবেন, এটা কি হয়? প্রশ্ন আপনার দেখুন 1.5 কোটি ভোটার করে ভুয়া ভোটার করেছিল, সে নির্বাচনটা করতে পেরেছেন? পারেন নাই। জি, একটা এই আওয়ামী লীগ কি সেটা করেছে? বরং আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আইন করে কমিশন করেছেন, এবং এটাও লক্ষ্য করে দেখেছেন, যখন সার্চ কমিটি হয়, 7 জনের সার্চ কমিটি, ওনারা সব বলেছেন কে কার ভাই বোন, কে কোন সংগঠন করতেন। এই যে বর্তমান নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন, 4 জনের বিরুদ্ধে এই পর্যন্ত বিরোধী দল ভোট দিতে পেরেছেন, কে কোন সংগঠন করেছেন, কে কোন সংগঠনের সমর্থক, কার আত্মীয় বলতে পারেন নাই। তার মানে কি, যেভাবে হোক সার্চ কমিটি তাদেরকে চুজ করতে পেরেছেন, তাই না? এবং ওনারা কিন্তু বলছেন যে আমাদের উপর আস্থা রাখুন, স্থানীয় সরকার নির্বাচনে আসুন, সিটি কর্পোরেশন করছেন না। তার মানে এই সিটি কর্পোরেশনের ভোটাররা জাতীয় সংসদে ভোট দেবেন না, বড় বড় সিটি কর্পোরেশন, তাহলে কি জনগণকে দেখছেন? তার মানে কি একটা অপসংখ্যক দিকে যাচ্ছেন। সরকার নানা রকম গ্যারান্টি, মানে কি নির্বাচন ভালো হবে, সবাই আসুক, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নিয়মতান্ত্রিকভাবে, এবং তারা এটাও ভালো করে জানে যে 2014 and 18 ইলেকশনটা যতই বলুক, তারপরেও এটা নিয়ে যে প্রশ্ন আছে সেটা কোনো নানা রকম আকার ইঙ্গিতে তারা সেটাকে কনসিড করেন। বোঝা যায় যে বিএনপি আসে নাই, বা বিএনপি হোল হার্টেডলি পলিটিক্যাল প্রসেসে নাই বলে এই ধরনের ইলেকশন করতে হয়েছে। 14তে আপনারা আবার সেটা প্রতিরোধও করেছেন, 18তেও হাফ হার্টেড ছিলেন ইত্যাদি। তো এরকম একটা মানে আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে মানে নির্বাচনে আনার কি ঠেকা যদি সরকারের আছে কিনা? কয়েকটা ব্যাপারে নিশ্চয়তা চাই। এক হচ্ছে নির্বাচনটার হবে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, নির্বাচনে সকল দলের প্রার্থীরা সমান সুযোগ পাবে, নির্বাচনে যারা ভোটার তারা নির্বিঘ্নে নির্ভয় ভোট দিতে পারবে, তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, নির্বাচনে কোনো রকম সহিংসতা হবে না, নির্বাচনের ফল কারচুপি হবে না, ফল পরিবর্তন করা হবে না, এবং নির্বাচনে যদি কোনো রকম কোনো গোলমাল দেখা দেয় সেখানে প্রশাসন নিরপেক্ষভাবে সেটা হ্যান্ডেল করবে। এই যে শর্তগুলো বা নিশ্চয়তাগুলোর কথা আমি এখন বললাম, এই নিশ্চয়তাগুলো একটা দলীয় সরকার দিতে পারে না বলে প্রমাণিত। এটা দুঃখজনক, কিন্তু এটা প্রমাণিত। বাংলাদেশের যেই 4টা নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য হয়েছে, সেই 4টা নির্বাচনই হয়েছে নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সুতরাং বাংলাদেশের দলীয় সরকারের অধীনে সে যে 73 সাল থেকে নির্বাচন আরম্ভ হয়েছে, একটা নির্বাচনও গ্রহণযোগ্য হয় না। তখন অল্প কিছু সিট জাসদার স্বতন্ত্র আর ন্যাপ মিলে পেয়েছে, অল্প 10-12টা সিট, সেটাও আওয়ামী লীগ ছাড়ার মতন সাহস দেখাতে পারে না। বাংলাদেশের মানুষের চরিত্র বা রাজনৈতিক দলগুলোর চরিত্র এটাই যে আমি শুধু খাবো না, আমি পুরাটা খাবো। এই পুরাটা খাবোর একটা উদাহরণ, লাস্ট উদাহরণ হচ্ছে এই 2018 সালের নির্বাচন। এবং নির্বাচন খেতে গিয়ে, কারণ শুনেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তো একটা করে ক্যান্ডিডেট আছে আওয়ামী লীগের, সে মনে করে যে পাশেরটা জিতবে আমি জিতবো না কেন, সে মধ্যরাতে ভোট করবে আমি করবো না কেন, আমি কেন স্যাক্রিফাইস করবো, আমি কেন আমার আসনে ছাড় দেবো, আমি কেন আমার আসনে নিরপেক্ষ ভোট করতে দেবো। প্রত্যেকেই তো তার আসনে ধরে রাখার জন্য মানে দে ক্যান গো টু এনি এক্সটেন্ট, এবং পুলিশ প্রশাসন তাদের সহায়তা করেছে, যে কারণে 96% ভোট
এবং এটা বিবিসি যখন প্রশ্ন করেছে যে আপনি তো প্রধানমন্ত্রীকে বলেছে, আপনি তো ভাই মানে ইয়ের মতো রাশিয়ার পুতিনের মতন ভোট পাইছেন, এটা এরকম তো হয় না, এটা তো অদ্ভুত ব্যাপার, ওভারওয়েলমিং অদ্ভুত, ওভারওয়েলমিং না, মানে একটা অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। তো প্রধানমন্ত্রী তো সেটা অস্বীকার করতে পারেন না, এবং তিনি বলছেন যে হ্যাঁ আমি কাজ করেছি, মানুষ ভোট দিয়েছে। ব্যাপারটা যে তারা, এটা প্রধানমন্ত্রী খুব ভালো জানেন বলেই তিনি নির্বাচনের পরপর বলেছিলেন আওয়ামী লীগ বিএনপি ঠিক মতো নির্বাচনে অংশ নেয়নি, 1 আসন থেকে 7 জনকে দিয়েছে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, তারা নেতা হায়ার করে নিয়ে আসছে, অর্থাৎ তাকে ব্যাখ্যা তৈরি করতে হয়েছে যে এইরকম একটা নির্বাচন যে আসলে বিশ্বাসযোগ্য না, এটা যে গ্রহণযোগ্য না। ওগুলো তো ফ্যাক্ট ছিল, মানে সব যেগুলো fact। বলেছে ওই ফ্যাক্ট গুলো রেখেই এই নির্বাচন যে মধ্যরাতে না, হয়েছে, ভোটাররা তো বুঝতে সেটা পারে না যে আপনি BNP বিএনপির election কথা করছে বাদ কিনা। দেন, সেটা আপনি বিএনপির কথা বাদ দেন, টিআইবি যে 50টা দৈব চয়নের ভিত্তিতে যে 50টা আসনের উপরে তারা জরিপ চালালো, সেখানে 47টা আসনে অনিয়ম পেল, এবং যেটা পার্সেন্টেজ হলো 94%, আপনি 100তে যদি ধরেন। আওয়ামী লীগ তো সেটা চ্যালেঞ্জ করতে পারলো না, সুজনের রিপোর্টকে চ্যালেঞ্জ করতে পারলো না। আরে এমনকি তাদের সঙ্গে থাকা জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু যখন বলে রাতে ভোট হয় আমরাই দিয়েছি, কিংবা রাশেদ খান মেনন যখন বলে আমি কি ভোটে নির্বাচিত নাকি, নির্বাচন তো আসলে রাতেই হয়ে গেছে, তো সেটারও তো কোনো জবাব আওয়ামী লীগের তরফ থেকে আমরা পেলাম না। ইলেকশন কমিশনারও বলে, অ্যাবসলিউটলি, ইলেকশন কমিশনারও বলে যে মধ্যরাতে নির্বাচন। এমনকি যেই কমিশনার, প্রধান কমিশনার, আমরা তো এতদিন মাহবুব তালুকদারের কথা শুনে আসছি, কিন্তু যেই কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনিও তো তার রিটায়ারমেন্টের পরে বা তার পদ থেকে সরে যাওয়ার পরে তিনিও স্বীকার করলেন যে মধ্যরাতে ভোট হয়েছে। তো সুতরাং এটা তো একেবারে নুরুল হুদা সাহেব, এটা তো একেবারে ওপেন ফ্যাক্ট, এটা নিয়ে তো ডিবেট চলে না। আর একটা বিষয়, র্যাবের ব্যাপারে প্রায় বলা হয় যুক্তরাষ্ট্র তাদেরকে ট্রেনিং দিয়েছে। যুক্তরাষ্ট্র কি তাদেরকে বিচার বহির্ভূত হত্যার ট্রেনিং দিয়েছে? যুক্তরাষ্ট্র তাদেরকে গুম করার ট্রেনিং দিয়েছে? যুক্তরাষ্ট্র তাদেরকে বিনা বিচারে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলার ট্রেনিং দিয়েছে না তো। তো সুতরাং জঙ্গি দমন এক যুক্তরাষ্ট্র জিনিস, এগুলো করেছে তো একসময়, যুক্তরাষ্ট্র তো এগুলো অনেক সময় করে, তুলে নিয়ে নরিয়াগাকে তুলে নিয়ে, পানামা থেকে তুলে নিয়ে আমেরিকা গিয়ে তারা তাকে ট্রায়াল করে। দেখুন একটা বিচ্ছিন্ন ঘটনা, আর বছরে প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার ঘটনা, দুটো তো ভিন্ন জিনিস। এবং একটা পলিটিক্যাল রিজন, একটা হচ্ছে আপনি জাস্ট এটা আপনার ট্রিগার ফ্রেন্ডলি হয়ে গেছেন, আপনি ট্রিগার ফ্রেন্ডলি, আপনি কি করবেন আপনি বোঝেন না। আরেকটু দুটো কথা বলে নেই, নির্বাচনটা যে আওয়ামী লীগ বলে স্বচ্ছ ব্যালট বাক্স কিংবা ভোটার তালিকা সংশোধন ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই 111 সরকারের করা আছে, সেগুলো ধরে নিলাম আওয়ামী লীগ দাবি করে, কিন্তু আওয়ামী লীগ যে পুরো ভোট ব্যবস্থাটার কবর রচনা করলো, সেটার কি হবে? জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো নির্বাচন আর এখন সুষ্ঠু হয় না, সেইটার জবাব আওয়ামী লীগ কি দেবে? আর এই নির্বাচন কমিশনের দুটো উদাহরণ আমি দেই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন, এক বাহারকে তারা কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে সরাতে পারে, কিন্তু সেটা লফুল ছিল না, বাহারকে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে, মানে সেটা তো ইলেকশন কমিশন আসলে দিতে পারে না। আমি দাঁড়ান, নির্বাচন কমিশন যদি মনে করে কোনো প্রভাবশালী ব্যক্তির অবস্থান হলেই নির্বাচনে সেটার প্রভাব পড়বে, সে ভোট দিয়ে চলে যাবে, সে ওখানে অবস্থান করবে কেন? তার অবস্থান ইটসেলফ ঢাকায় চলে আসবে, তখন বাজেট সেশন চলতেছে, 300 এমপি ঢাকায়, 300 এমপি ঢাকায়, এবং ইলেকশন কমিশন পরে রিট্রিট করেছিল, তারা যে ডিরেক্টিভটা দিয়েছিল দ্যাট ওয়াজ নট লফুল এন্ড মানে কি বল যে ওইটা প্রপারলি গাইডেড ছিল না আসলে, এন্ড দে কনসিডার নতুন কমিশন বুঝতে পারেন। বাহার কিন্তু হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট কিন্তু আপনার ইলেকশন কমিশনের সেই নির্দেশনামাকে স্টে করে নাই, শুধু রুল জারি করেছিল, স্টে করে নাই। কিন্তু তার মানে নির্দেশনামাটা শেষ দিন পর্যন্ত বহাল ছিল, বাহার মানে নাই। গাইবান্ধাতে 134 জনের তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন যে তারা অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত, একজনের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এখানেই শেষ না, গাইবান্ধা যখন নির্বাচন স্থগিত করে দিল, আইনটাই পরিবর্তন করে ফেললো সরকার, এখন আর পুরো নির্বাচন ব্যবস্থাটা কিভাবে মানে কি বলবো যে ওনাদের ভাষায় একটা পলিউটেড হয়ে গেছে, সেটাই ওনারা নানা ব্যাখ্যা দিয়ে বলছেন, প্রতিনিয়ত বলছেন। এখান থেকে তো আস্থা ফেরানোর একটা দায় তো রয়েই গেছে। দেখুন 2018-তে বিএনপি কি আসলে নির্বাচন করেছে? ভোটাররা বুঝতে পারে নাই, যার জন্য আওয়ামী লীগের জয় হয়েছে। নির্বাচনী ব্যবস্থাপনা অনেক কথা বলেন, সুনির্দিষ্ট প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছেন বা সরকারের কাছে দিয়েছেন? দেন নাই। অনেক অভিযোগ করেন নির্বাচন নিয়ে, কখন ভোট হয়েছে। 72টা মামলা করেছিলেন, মামলাগুলি কন্টিনিউ করলে আমরাও জানতে পারতাম কি সমস্যা, কোথায় কি সমস্যা। মামলাগুলি কন্টিনিউ করলেন না কেন? তাহলে কি ধরে নেব? আসলে কি জানেন, বিএনপি এখন এমন এক জায়গায় এসছে
যেহেতু প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ, প্রতিপক্ষের নেতা জননেত্রী শেখ হাসিনা, এখন তো বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে। দেখুন, জাতীয় সংসদ নির্বাচন বাদ দিলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলি করতে পারতেন, একই তো ভোটার। এবং লক্ষ্য করে দেখবেন, এই সিটি কর্পোরেশনও গাজীপুরে 27 জন নির্বাচন করছে, একজন বিরাপন্থীতে নির্বাচিত হয়ে গেছে বিএনপির। খুলনাতেও করছে। গত ইউপি ইলেকশনে প্রায় 227 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, 11 জন মেয়র নির্বাচিত হয়েছে। কারণ যারা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে রাজনীতি করেন, তারা মনে করেন একটা দল যখন নির্বাচনে না থাকে, সাংগঠনিক তারা পিছিয়ে পড়েন। এটা কেন্দ্র থেকে বুঝতে পারছেন না। কিন্তু টার্গেটটা তো হলো হঠাৎ করে ক্ষমতায় যাওয়া। কিন্তু একটা বড় দল হিসেবে আপনারা এটা মানেন কিনা যে বাংলাদেশের যত ভালো কাজই করুক না কেন, সরকার উন্নয়নের কাজ করেছে, উন্নয়নের কথাগুলো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু এখানে পিপলস একটা সেন্টিমেন্ট কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি থাকে। এখন ভোটিং সিস্টেমের মধ্যে এক ধরনের কি বলে যে ট্রাস্ট ডেফিসিট থাকার কারণে বা প্রপার ইলেকশন না হওয়ার কারণে হয়তো এই পরিবর্তনটা হতো কিনা সেটা আসলে টেস্ট করা যাচ্ছে না। এটাই সময় আমাদের অভিযোগ ছিল জাল ভোট। জাল ভোট ঠেকানো আমরা ট্রেনিং দিতাম কিভাবে মহিলাদেরকে ধরা হবে, পুরুষকে ধরা হবে। আসলো স্বচ্ছ ভোটার তালিকা, ছবিযুক্ত ভোটার তালিকা। জাল ভোটের চ্যাপ্টার শেষ। আসলো ইভিএম, আঙ্গুলের ছাপ না মিললে আপনি ভোট দিতে পারবেন না, একজনে একাধিক ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এটার পক্ষে ওনারা নাই। তাহলে আমি তো বারবারে বলি যে বিরোধী দল বা যে কোনো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনকে আরো স্বচ্ছ করার জন্য, আরো সমভিমুখী করার জন্য তারা প্রস্তাব দিতে পারে। আজ পর্যন্ত কোনো প্রস্তাব শুনেছেন? একটা বিষয় তো হচ্ছে, ওনারা বিরোধিতা করছিল ইভিএম করা যাবে না। ইভিএম করা যাবে না কেন? দেখুন, ইভিএম তো সময় লাগবে। গত নির্বাচনে এবার 60টা হতো, পরবর্তীতে বাড়তো। এবং এই যে বড় বড় সিটি কর্পোরেশন ইভিএম হচ্ছে, যে কোনো উপনির্বাচন স্থানীয় ইভিএম হচ্ছে। কিন্তু মানুষ কিন্তু ইভিএমে ভোট দিতে সময় বলতেছেন সহজ, কিন্তু একটা বড় রাজনৈতিক দল এই সিস্টেমটাকে বিতর্কিত করে ফেলতে চায়। এটা খুব ভালো লক্ষণ না। কারণ দেশের, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ, মানি ট্রান্সফার এই ইলেকট্রনিক্যালি, রাইট? এটা ভোট তো একটা দেওয়ার ব্যাপার, এটাকে বিতর্কিত করতে চাচ্ছে কেন? আরেকটা ব্যাপার না বললেই নয়, ব্যারিস্টার রুমিন ফারহান বারবার বলেছেন হত্যাকাণ্ড ডেইলি 1টা না 1.5টা হত্যাকাণ্ড হয়। আমরা তখন অত বড় না, তারপর যেটা দেখেছি শুনেছি, 75-এর পরে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এরা কিন্তু মামলা করেছে। এবং যে টার্ম এখন মানুষ এই প্রজন্ম জানে না, কারফিউ। সকালে বিচার হতো, বিকালে রায় হতো, রাতে কারফিউ দেওয়া হতো ফাঁসি কার্যকর করার জন্য। ঢাকায় না হলে পার্শ্ববর্তী কুমিল্লা, ময়মনসিংহ জেলা নেওয়া হতো। এটা ছিল বাংলাদেশের চিত্র। বর্তমান এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা রাষ্ট্রীয় ক্ষমতা আসেন 14.5 বছর, মানুষ কিন্তু এটাকে পজিটিভলি নিচ্ছে না। একটা টানা সরকার থাকলে মানুষ কি চায়? তার মৌলিক যে অধিকারগুলি বাস্তবায়ন হোক। বৈশ্বিক বিপর্যয়, করোনা বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলেন, বাংলাদেশ কিন্তু সব ক্রাইসিস মেটাতে পেরেছে। সমস্যা আছে, কিন্তু দ্রব্যমূল্য নিয়ে মানুষ চাপে আছে, চাপে আছে, অবশ্যই চাপে আছে, সমস্যা আছে, এটা বুঝতে হবে। এটা জাতীয় কিছু না, বৈশ্বিক একটা বিপর্যয়। এটা আমাদের অনেক কিছু। কিন্তু চিনির দাম বা পেঁয়াজের দাম প্রতিবেশী দেশে তো এই যে পেঁয়াজ, আমাদের 1 টন পেঁয়াজও কিন্তু আমদানি করতে হচ্ছে না। পেঁয়াজের দামটা বাড়লো। তাহলে যে মন্ত্রী বলে 40-45 টাকা হওয়ার কথা, সেটা 80 টাকা বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং কোথায়? মন্ত্রীরা বলে 60 টাকা নেমে গেছে। না, মন্ত্রীরা বলে যে এখানে সিন্ডিকেট বা না, তাহলে সিন্ডিকেট, কারিগর, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? অবশ্যই সরকারের। কিন্তু দেখতে হবে, বাংলাদেশে কোনো আলু এক্সপোর্ট করতে হয় না, রাইট? আমাদের আলু হয়, এবং আলু 2টা জেলায় বেশি হয়, মুন্সিগঞ্জ এবং জয়পুরহাটে। মুন্সিগঞ্জের আলু ব্যবসাটা কারা নিয়ন্ত্রণ করে সবাই জানে, সবাই সবাইকে চিনে। কিন্তু এটা ক্রাইসিস করে 15 টাকার আলু 30-35 টাকায় কিনতে হয়। কারা করে? গভর্নমেন্টকে বেকায়দা ফেলার জন্য। আলু এখন ইস্যু না, না হয় না, হয়ে যাবে। পেঁয়াজও তো সমস্যা নাই, পেঁয়াজের সমস্যা নেই। একটু ওনাকে রেসপন্ড করার সুযোগ দিয়ে, সুযোগ থাকলে আপনি করবেন একটু খুবই সংক্ষেপে। জি, আমরা একদম শেষের দিকে। জি জি, একদম মানে জিসটা একটু বলে দেবেন। দেখুন, আমরা শিল্প প্রতিমন্ত্রীর একটা সাক্ষাৎকার কিছুদিন আগে দেখেছি। সেখানে উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে এই সরকারের কিছু মন্ত্রী, কিছু আমলা মিলে যেই সিন্ডিকেট তৈরি করেছে, সেটা ভাঙবার কোনো রকমের কোনো চেষ্টা কারো মধ্যে নাই। প্রতিমন্ত্রী বলেছে। তিনি খুব মানে পরিষ্কারভাবে বলেছেন যে এই জন্য মন্ত্রীরা দায়ী,
এবং মন্ত্রীরা কোনো ব্যবস্থা নেন। বাণিজ্য মন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর কথা তিনি একদম স্পষ্ট বলেছেন যে তারা মানে উদাহরণ হিসেবে এনেছেন এরকম আরও মন্ত্রী আছে যাদের নিজস্ব ব্যবসা আছে, মানে ইন্টারেস্ট আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করে এবং তারা স্বার্থ, দেশের স্বার্থ বা সরকারের স্বার্থ দেখে না। এবং তিনি এটাও বলেছে যে আমার কোনো কাজ নাই, সব সচিব আর মন্ত্রী মিলে করে। তিনি বলছেন হতে পারে। আজকে একই ধরনের কথা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছ থেকে আমরা শুনেছি। তিনি বলছেন যে আমলা এবং ব্যবসায়ী এবং কিছু কিছু রাজনীতিবিদ এরা মিলে সিন্ডিকেট বানিয়ে এমন অবস্থা করেছে যে কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মুখ কিন্তু খুলছে সরকারের ভেতর থেকে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অবস্থা কতটা চরমে গেলে তারা মুখ খুলতে বাধ্য হয়। আপনি চালের দাম থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত, মশলার দাম থেকে শুরু করে আপনার মাছ মাংস পর্যন্ত, এখন তো মাছ মাংস কি মাংস মানুষ মানে গরুর মাংস যেটা আমরা যেটা চোখেও দেখে না মধ্যবিত্ত। সুতরাং মানুষের এই যে নাভিশ্বাস অবস্থা, এটার কোনো রকম কোনো সুরাহা করে বিএনপি কি এগুলো সমাধান করতে পারবে? বিএনপি বলে কথা না, একটা জবাবদিহিতামূলক সরকার লাগবে, যেই সরকারটা মনে করবে যে মানুষের কাছে তার ফিরতে হবে, 5 বছর পরে হোক 7 বছর পরে তাকে ফিরতে হবে। আর একটা কথা আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে বাহার সাহেবের ব্যাপারে, হ্যাঁ, ডয়েচে ভ্যালে আমাদের এর আগে যে নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, তার একটা সাক্ষাৎকার নিয়েছিল। তিনি তখন বলেছিলেন একই ঘটনা নাসিম সাহেব করেছিল তার সময়, তিনি যখন নির্বাচন কমিশনার, তখন তিনি নাসিম সাহেবকে বলেছিল আপনি যদি এলাকা না ছাড়েন আমরা নির্বাচন স্থগিত করে দেব। এবং তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচন কমিশন তার যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতা পুরোপুরি এক্সারসাইজ করে নাই, করলে বাহার সাহেবের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না ওই এলাকায় থাকা, উনি নির্বাচন স্থগিত করে দিতে পারতেন। অবশ্য গাইবান্ধায় নির্বাচন স্থগিত করা বা নির্বাচন বাতিল করা নিয়ে আমরা দেখেছি সরকারের কি রিয়াকশন, এমনকি আইনটা পর্যন্ত তারা পরিবর্তন করে ফেলেছে। আর আরেকটা কথা, টানা ক্ষমতায় যদি ওরা থাকতে চায়, আজকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক দাবি করেছেন যে প্রধানমন্ত্রীর উচিত হবে আরো 5 বছর মেয়াদ অটোমেটিক্যালি সংসদে আইন করে বাড়িয়ে দেওয়া, এবং এটা নাকি তারা করতে পারে। তো এই যে বিনা ভোটে থাকার কালচার থেকে না এই ধরনের মানে সার্কাসের মতো কথা আসে। আমাদের নির্বাচনী আইনে আছে কোন জনপ্রতিনিধি বা এমপিরা কোনো নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, এবং ওই এমপি সাহেব স্থানীয়ভাবে এখানেই থাকেন, বাজেট অধিবেশনের জন্য ঢাকায় চলে আসবেন, এটা বিষয় না, এটাই বিষয়, তাই না? অর্থাৎ উনি কিন্তু সাবেক এমপি হিসেবে এটাকে নিশ্চিত করছেন। তাহলে নাসিম সাহেবকে কেন সরাইলো? এবং আপনার মনে আছে কিনা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে ওনারা সেনাবাহিনী চেয়েছিলেন, তাই না? সেনাবাহিনী কখন কোথায় ডিপ্লয় করা, এটা একটা ইস্যু। আর সংসদ নির্বাচনে যে দ্রব্যমূল্য এবং নিয়ন্ত্রণের বিষয়গুলো বলেছে যে মন্ত্রীরা কথা বলছেন, দেখুন বিষয়টা কিভাবে সুরাহা করা যায়। আমাদের গত 3 বছরে অনেকগুলি সমস্যা হয়েছে, বিশেষ করে করোনার সময় আমরা অনেক পরিসংখ্যান। আমি তো একটা কথা বলি, সরকারের 3টা নন্দঘোষ, একটা হলো করোনা, একটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটা হলো বিশ্বমন্দা। হোয়াটএভার হ্যাপেন্স তারা বলে আমরা বলতেছি যে আমরা বাস্তবায়নকে বলতে চাই, সরকার সবগুলি সমস্যা সমাধান করতে পেরেছে। কোন সমস্যা সমাধান হয় না, সমাধান সমস্যা কেউ কেউ তৈরি করছেন, আমাদের থেকে করা হচ্ছে, সরকারকে বিপদে ফেলার জন্য হচ্ছে। যে আপনি দুই একটা সমস্যা বললেন, কেটে যাচ্ছে তো কেটে যাচ্ছে, হ্যাঁ বলবেন যে সরকার আগে থেকে করতে পারলো না কেন, এটা তো আমরা জানি না। বিএনপি তো হরই বলছে সরকারকে টেনে। পেঁয়াজ নিয়ে তো হরহামেশাই ক্রাইসিস লেগে যায়, পেঁয়াজ নিয়ে তো ধরেন যে 2 বছর আগেও তো পেঁয়াজ। তবে এটাও ঠিক, পেঁয়াজ আগে আমাদেরকে আমদানি করতে হতো পার্শ্ববর্তী দেশ থেকে, এখনো আমদানি করে নাই। আগামী 1-2 বছরের মধ্যে হয়তোবা কোনো আমদানি লাগবে না, এই সমস্যাটা কেটে যাবে, কারণ আমাদের সারা দেশে এটা নেওয়া হয়েছে। আজকে এই সমস্যাটা আজকে আর সময় নেই, আলাপ করব আরো বিস্তারিত। দেশীয়ভাবে এটা মোকাবেলা করতে চাই, আশা করছি কারণ মানুষের কিন্তু গরু আসে না। জি, মানুষের 800 টাকা হয়েছে কেজি। জি, সারা দক্ষিণ এশিয়ার কোন দেশে 800 টাকা কেজি না। জনজীবনের স্বস্তির বিষয়গুলো সরকার এবং কর্তৃপক্ষ যথাযথভাবে নজর দিবে আশা রেখে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই সময়ে ফিরে দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।